Assalamu alaikum everyone. Welcome to the 11th lecture of Classics in Translation. আমরা গত ক্লাসে আমাদের ফাইনালের প্রথম টেক্সট অ্যাগামেমনন শুরু করে দিয়েছি। আজকে তারই কন্টিনিউশন। আজকে আমরা ফোকাস করছি দ্য মাইনর ক্যারেক্টার্স অফ অ্যাস্কিলাসেস প্লে অ্যাগামেমনন। আমরা মূল টেক্সটে ঢুকে যাব। আমরা হোমারের ইলিয়াড যেভাবে স্টাডি করেছি অনেকটা সেই পদ্ধতিতেই আমরা ক্যারেক্টারগুলো স্টাডি করব। আমরা ডায়ালগ অ্যানালিসিস থেকে ক্যারেক্টার অ্যানালিসিস এবং অন্যান্য যে পয়েন্টগুলো আমরা হোমারের ইলিয়াডে টাচ করার চেষ্টা করেছি সেই বিষয়গুলোই আমরা ওই প্যাটার্নেই আমরা এই নাটকটা আমরা স্টাডি করতে থাকবো। অন্যরা জয়েন করতে করতে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। আমাদের নাটক শুরু হচ্ছে। আমরা ইয়ান জনস্টনের ট্রান্সলেশন পড়ছি। অ্যাস্কিলাস আগামেমনন তার নাটকটা তো লেখা এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজে। গ্রিক ল্যাঙ্গুয়েজ তো আমাদের পক্ষে পড়া সম্ভব না, তার ট্রান্সলেশন বাই ইয়ান জনস্টন সেটা আমরা ফলো করার চেষ্টা করবো আর কি। আমাদের নাটক শুরু হচ্ছে অ্যাস্কিলাস আগামেমনন। দিস প্লে স্টার্টস উইথ দ্য ওয়াচম্যান, যার সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রহরী, প্রহরীর মনোলগ, বেশ লম্বা একটা মনোলগ দিয়ে নাটকটা শুরু হচ্ছে। দ্য ওয়াচম্যান: ও গডস, free me from this awful task. For 1 full year, I've been stuck up on this tower of the Atridi, crouched on my haunches like a dog. I have come to know every single star in this night sky, the whole twinkling mob that arcs over my head with the seasons. And still I wait, hoping to spot another light, an earthly one, a signal fire from Troy, heralding its fall. Those are my orders from the Queen, her woman's heart steeled by a man's resolve. আমরা দেখতে পাচ্ছি ওয়াচম্যান, সে তার বেশ লম্বা একটা মনোলগ শুরু করছে। শুরুতেই সে গডসদের উদ্দেশ্যে প্রেয়ার, শুরুতেই সে বলছে ফ্রি মি ফ্রম দিস অফুল টাস্ক। মানে ওয়াচম্যান এমন একটা ডিউটিতে নিয়োজিত যে ডিউটিটা খুবই ডিপ্রেসিং, ফ্রাস্ট্রেটিং। সেটা কি কেমন? ফর 1 full year I've been stuck up on this tower of the Atridi. Atridi বলতে দ্য প্যালেস অফ অ্যাট্রিয়াস, দ্য প্যালেস অফ অ্যাগামেমনন। অ্যাগামেমননের রাজপ্রাসাদের ছাদের টাওয়ারের উপরে সে 1 বছর ধরে অপেক্ষা করছে। ক্রাউচড অন মাই হঞ্চেস লাইক এ ডগ, কুকুর যেমন 4 পায়ে থাকে ওরকম উবু হয়ে তাকে অপেক্ষা করতে হচ্ছে। তাকে সারাটাক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়, সারাটাক্ষণ দিগন্তের দিকে তাকিয়ে থাকতে হয়। I have come to know every single star in the night sky. রাতের আকাশে তাকে এত দীর্ঘ সময় ধরে আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় যে আকাশের প্রায় প্রতিটা তারা অবস্থান তার মুখস্থ। The whole twinkling mob that arcs over my head with the seasons. প্রতি ঋতুতে ঋতুতে তারার পরিবর্তন হয়, তারার অবস্থানের পরিবর্তন হয়, এই সব কিছু প্রহরীর মুখস্থ। এত দীর্ঘ সময় ধরে সে ওই ছাদে প্রাসাদের টাওয়ারের উপরে অবস্থান করছে। And still I wait, কিন্তু তার অপেক্ষার প্রহর শেষ হয় না। Hoping to spot another light. আকাশে এত তারা, এত আলো, কিন্তু তারপরেও অন্য একটা আলোর জন্য সে অপেক্ষা করছে। Hoping to spot another light, an earthly one. এই তারাটা আকাশের তারা না, এই আলোটা আকাশের কোনো তারার আলো না, বরং পৃথিবীরই কোনো একটা আলো। An earthly light. সেটা কিসের আলো, কিসের সংকেত? The signal fire from Troy, heralding its fall. ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবার পর ট্রয় থেকে একটা লাইট সিগন্যাল পাঠানো হবে। সেই লাইট সিগন্যালের জন্য 1 বছরেরও বেশি সময় ধরে এই প্রহরী টাওয়ারের উপরে কুকুরের মতো উবু হয়ে অপেক্ষা করছে।
Those are my orders from the queen. কুইন ক্লাইটেমনেস্ট্রা তাকে সেই নির্দেশ দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত লাইট সিগন্যাল আসবে ততক্ষণ পর্যন্ত তার সেখান থেকে সে নড়তে পারবে না। Her woman's heart steeled by a man's resolve. তার রানীকে সে কিভাবে সিগনিফাই করছে আমরা একটু দেখি। কুইন ক্লাইটেমনেস্ট্রা সম্পর্কে ওয়াচম্যান বলছে, হার woman's heart steeled by a man's resolve. যদিও সে রানী কিন্তু তার হৃদয়টা পুরুষের মতো শক্ত। সে নারী হওয়া সত্ত্বেও তার ভেতরটা পুরুষের মতো শক্ত। তাহলে ক্লাইটেমনেস্ট্রা সম্পর্কে একটু হালকা সিগন্যাল আমরা পেয়ে যাচ্ছি সে কেমন। যদিও সে নারী কিন্তু মন মানসিকতার দিক থেকে কোনো পুরুষের থেকে সে কোনো অংশে কম না। ক্লাইটেমনেস্ট্রা সম্পর্কে আমরা ছোট্ট একটা তথ্য পেয়ে গেলাম। আমরা কিন্তু মনোলগ অ্যানালিসিস করতে করতে যে পাশের পয়েন্টগুলো খেয়াল রাখবো, ক্লাসিক এলিমেন্টস গুলো আমরা খুঁজে পাই কিনা এটা কিন্তু মাথায় রাখতে হবে। বেসিক ইমোশনস, শুরু থেকেই আমরা প্রহরীর মধ্যে একটা হিডেন ফ্রাস্ট্রেশন দেখতে পাচ্ছি, হতাশা দেখতে পাচ্ছি, এক মানে মনোটনি। সে 1 বছর ধরে টাওয়ারের উপরে অপেক্ষা করতে করতে সে খুবই বিরক্ত, মনোটোনাস হয়ে গেছে। এবং রিলেশনশিপস, এখানে রানীর সাথে প্রহরীর যে রিলেশনশিপ সেই সম্পর্কে আমরা, যে ওয়াচম্যান সে রানীকে যতটা না বেশি সম্মান করে তার থেকে বেশি ভয় পায়, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কুইনের প্রতি তার রেসপেক্টের থেকে ফিয়ারটা বেশি। এইভাবে আমরা প্রতিটা ডায়লগ মানে হোমারের ইলিয়াডে আমরা যেভাবে পড়েছি একইভাবেই আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব। ওয়াচম্যান কন্টিনিউ করছে, I toss and turn up here on my dew-soaked cot. I never dream because I never sleep. No, fear comes and chases sleep away. My eyes refuse to shut when I whistle or hum to stay alert. The sad melody makes me grieve for the terrible state of this house, the misrule and dishonor. Oh, how I wish my watch could end tonight. Whichever you gods hear and the prayers of humble men, hear me now, and let the light from Troy kindle an early dawn. প্রহরী বলছে, তার লম্বা মনোলগ চলছে। প্রহরী বলছে, I toss and turn up here on my dew-soaked cot. আমি মানে সেই টাওয়ারের উপরে তাকে একটা চকির মতো খাট বিছিয়ে দেওয়া হয়েছে, সেই চকির উপরে সে কুকুরের মতো অবস্থান করছে। শিশিরে সেই খাট ভিজে গেছে। প্রহরী বলছে, I never dream. সে কোনো স্বপ্ন দেখতে পারছে না 1 বছর ধরে। Because I never sleep, কারণ সে ঠিকমতো ঘুমাতে পারছে না। No, fear comes and chases sleep away. যখনই সে একটু ঘুম আসে যখন তার, তখনই ভয় এসে তার ঘুমকে তাড়িয়ে দেয়। My eyes refused to shut. প্রহরী বলছে যে আমার চোখ বন্ধ হতে চায় না, বন্ধ করলেই দুঃস্বপ্ন। When I whistle or hum to stay alert, যখন সে গুনগুন করে জেগে থাকার চেষ্টা করে, the sad melody makes me grieve for the terrible state of this house. তখনই এই প্রাসাদের ভবিষ্যৎ, যে ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটা চিন্তা করে তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। The misrule and dishonor, মানে এই এট্রিয়াসের প্রাসাদ, অ্যাগামেমননের রাজপ্রাসাদের একটা ভয়ঙ্কর অতীত আছে এবং সেই ভয়ঙ্কর অতীতের অভিশাপ স্বরূপ একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। Oh, how I wish my watch could end tonight. ওয়াচম্যান বলছে, ইস, আজকেই যদি আমার এই দীর্ঘ হতাশাময় যে অপেক্ষা সেটা যদি শেষ হয়ে যেত। How I wish my watch could end tonight. আজকেই যদি আমার এই অপেক্ষা শেষ হয়ে যেত। Whichever of you gods hears the prayer of humble man. আবার সে ঈশ্বরদের উদ্দেশ্যে প্রার্থনা দিচ্ছে যে তোমাদের মধ্যে কারা সাধারণ মানুষের প্রার্থনা শোনো। আমি তো সাধারণ মানুষ, আমি তো বিশেষ কেউ না। I'm not Agamemnon, I'm not Clytemnestra, আমি সাধারণ মানুষ, humble man. আমার প্রার্থনা কে শুনবে? কোন gods and goddess শুনবে? Hear me now, আমার প্রার্থনা শোনো। And let the light from the Troy kindle an early dawn. শেষের লাইনটা খুবই নির্মম একটা লাইন। দেখেন কি বলছে প্রহরী, বলছে যে
ইস, ট্রয় নগরী যদি আজকেই ধ্বংস হয়ে যেত, আজকেই যদি ট্রয় থেকে আলোর সংকেত আসতো, আমি এই করুণ পরিণতি থেকে মুক্তি পেতাম। অথচ প্রহরী একবারও চিন্তা করছে না যে ট্রয় নগরী ধ্বংস হয়ে যাওয়া মানে কত নির্মম একটা কথা, কত হাজার হাজার মানুষের মৃত্যু, একটা সমৃদ্ধ শহর ধ্বংস হয়ে যাবে, কত ট্র্যাজিক, কত স্যাড একটা ইনসিডেন্ট। অথচ সেই করুণ পরিণতি কিন্তু এই প্রহরী মনে প্রাণে চাচ্ছে, আকাঙ্ক্ষা করছে। ট্রয় নগরীর ট্র্যাজেডি এই প্রহরী মনে প্রাণে চাচ্ছে। একদিকে ট্র্যাজেডি আর এইদিকে তার আনন্দ। ওইদিকে ট্র্যাজেডি, ট্রয় নগরীর অধিবাসীদের জন্য দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয় ইজ এ গ্রেট ট্র্যাজেডি। অথচ সেই ট্র্যাজেডি এই প্রহরী মনে প্রাণে চাচ্ছে। সে এতটাই ডেসপারেট যে সে এই হতাশাগ্রস্ত অপেক্ষা আর নিতে পারছে না। সে মনে প্রাণে ট্রয় নগরীর ধ্বংস কামনা করছে। ওই যে কথায় আছে না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, ওইদিকে ট্রয় নগরীর সর্বনাশ হয়ে যাচ্ছে, এদিকে এই প্রহরী সে শুধুমাত্র তার আর কোনো কাজ নাই, শুধু অপেক্ষা করা, লাইট সিগন্যালের জন্য অপেক্ষা করা। এই অপেক্ষার যন্ত্রণা সে নিতে পারছে না, এই জন্য সে ট্রয় নগরীর ধ্বংস কামনা করছে। তাহলে এটা কিন্তু আমাদের নির্মম বাস্তবতার একটা ছবি, যে আমাদের জীবনেও দেখা যাচ্ছে যে আমরা জেনে না জেনে না বুঝে মানুষের মৃত্যু কামনা করি, মানুষের ধ্বংস কামনা করি। এই জায়গায় প্রহরী সে পুরো একটা সভ্যতা, ট্রোজান সিভিলাইজেশন, সেটার ধ্বংস কামনা করছে। কতটা ট্র্যাজিক, কতটা স্যাড। এই জায়গায় একদিকে একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আর প্রহরী সেই ধ্বংস আরো যাতে ত্বরান্বিত হয়, আরো যেন তাড়াতাড়ি হয়, এটা সে কামনা করছে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি, যে মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে যায় তখন সে কত অন্যায় সব আবদার করে থাকে। প্রহরী কিন্তু একবারও ট্রয় নগরীর অধিবাসী যারা, তাদের দুঃখ কষ্টের কথা সে একবারও বলছে না। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাক যত দ্রুত সম্ভব, প্রহরী বলছে যে তার সে ওই হতাশাগ্রস্ত অপেক্ষা থেকে মুক্তি চায়। এখন এটাও কিন্তু জীবনের একটা ছবি, এটাও জীবনের একটা ছবি, যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারো ধ্বংস আর কারো আনন্দ। ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে আর প্রহরী আনন্দ পাবে। একদিকে হচ্ছে বিষাদ, ট্র্যাজেডি, আরেকদিকে হচ্ছে রিজয়েস, উল্লাস। এবং একই সাথে এখানে আমরা পিকচার অফ ওয়ার, যুদ্ধের একটা ছবি পাচ্ছি, যে যুদ্ধ যদি অনেক বেশি দীর্ঘ হয়ে যায় তবে মানুষ মানসিকভাবে কতটা মানে ক্লান্ত হয়ে যায়, মেন্টাল এক্সস্টশন। এই মানসিক ক্লান্তি, এটা কিন্তু অনেক মানুষকে ডেসপারেট করে দেয়। এক বছর বেশি সময় না, মাত্র এক বছরের একটু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে করতে এই প্রহরীর মন কতটা বিষাক্ত হয়ে গেছে, কতটা ডেসপারেট হয়ে গেছে। তাহলে যুদ্ধ, আমরা এর আগেও ইলিয়াডে, হোমারের ইলিয়াডে দেখেছি যে যুদ্ধ মানুষকে কিভাবে ক্লান্ত করে দেয়, মানুষকে অবসাদগ্রস্ত করে দেয়। যুদ্ধ মানুষকে কিভাবে পাল্টে দেয়, যুদ্ধের কারণে মানুষ কি অন্যায় সব আকাঙ্ক্ষায় লিপ্ত হয়। এই জায়গায় ওয়াচম্যানকে আমরা দেখতে পাচ্ছি, সে মনে প্রাণে ট্রয় নগরীর ধ্বংস কামনা করছে। একদিকে ট্র্যাজেডি, দ্য ট্র্যাজেডি অফ ট্রয় ইজ রিজয়েস টু দিস ওয়াচম্যান। একদিকে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে ওয়াচম্যান অধীর আগ্রহে অপেক্ষা করছে, এটা যেন তার জন্য আনন্দের সংবাদ। এরপরে ওয়াচম্যান কন্টিনিউ করছে, সি সামথিং ফার অফ, দূরে কি যেন দেখতে পেল। অপেক্ষা করতে করতে দূরে কি যেন দেখতে পেল। ওয়াচম্যান বলছে, দ্য ফায়ার, at last the fire gleaming in the night, oh welcome sight, light of a new dawn, there will be dancing in the streets because of you, shouting it's over, the war is over. দেখেন, অবশেষে ট্রয় নগরী ধ্বংস হয়ে সেই লাইট সিগন্যালটা প্রহরীর চোখে পড়েছে। ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে লাইট সিগন্যাল পাঠানো হয়েছে, প্রহরী দূরে সেই আলোর সংকেত দেখতে পাচ্ছে। সংকেত দেখার পর দেখেন কতটা সে আনন্দিত। ওইদিকে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, কত কত ভয়ঙ্কর একটা সংবাদ, কত কত মানে স্যাড ট্র্যাজিক একটা ইনসিডেন্ট। অথচ এই জায়গায় ওয়াচম্যান সে উল্লাস করছে, সে বলছে, দেখেন তার মেন্টাল স্টেট দেখেন, সে বলছে দ্য ফায়ার এট লাস্ট গ্লিমিং ইন দ্য নাইট, তারপর সে চিৎকার করে বলছে ইটস ওভার, ইটস ওভার,
There will be dancing in the streets because of you. আরগোসের পথে পথে সবাই আনন্দে নাচবে। কি কঠিন একটা বাস্তবতা, তাই না? ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, আর এইদিকে আরগোসের মানুষজন আনন্দে নাচবে। একদিকে প্রচন্ড ধ্বংস, দুঃখ, কষ্ট, আরেকদিকে হচ্ছে আনন্দ উল্লাস। এটাও কিন্তু জীবনের একটা ছবি। টোটাল কন্ট্রাস্টিং। কোথায় ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা ওয়াচম্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। কোথাও সামান্যতম অনুশোচনা নাই ট্রয় নগরীর জন্য। ওয়াচম্যান আনন্দে উল্লাস করছে। শুধু তাই না, ওয়াচম্যান এটাও ইন্ডিকেট করছে যে রাজ্যের সবাই আনন্দে নাচবে, রাস্তায় নেমে নাচবে। কতখানি একদিকে ট্র্যাজেডি আর এইদিকে রিজয়েস, উল্লাস। এরপর ওয়াচম্যান বলছে, আই হ্যাভ টু ওয়েক ক্লাইটেমনেস্ট্রা, অ্যাগামেমননস ওয়াইফ। ভালো করে খেয়াল করেন, আই হ্যাভ কি বলছে ওয়াচম্যান, বলছে আই হ্যাভ টু ওয়েক ক্লাইটেমনেস্ট্রা, আমাকে ক্লাইটেমনেস্ট্রাকে জাগাতে হবে। একটু আগে কুইন বলেছিল, কিন্তু এখন শুধু ক্লাইটেমনেস্ট্রা বলছে, কুইন কিন্তু বলছে না। আবার বলছে অ্যাগামেমননস ওয়াইফ, ভালো করে খেয়াল করেন। ওয়াচম্যান বলছে ক্লাইটেমনেস্ট্রা, অ্যাগামেমননস ওয়াইফ। ক্লাইটেমনেস্ট্রা, অ্যাগামেমননস ওয়াইফ, এর মানে কি? আমরা ডায়ালগ অ্যানালিসিস থেকে সাইকো অ্যানালিসিসে যাই। ওয়াচম্যানের সাথে তার রানীর সম্পর্কটা কেমন ছিল? আমরা এখানে দেখতে পাচ্ছি যে রানীকে সে এত বছর পরেও আপন করে নিতে পারেনি। 10 বছর ধরে ক্লাইটেমনেস্টরা তাদের রাজ্য শাসন করছে, কিন্তু ওয়াচম্যান তাকে এখনো মনে প্রাণে রানী হিসেবে মেনে নিতে পারেনি। তাকে কি হিসেবে মেনে নিচ্ছে? অ্যাগামেমননস ওয়াইফ, নট দ্য কুইন, কিংস ওয়াইফ। পার্থক্য বুঝতে পারছেন? ক্লাইটেমনেস্ট্রাকে কুইন হিসেবে মেনে নিচ্ছে না, তাকে তাকে সবসময় মেনে নিচ্ছে দ্য ওয়াইফ অফ দ্য কিং। আই হ্যাভ টু ওয়েক ক্লাইটেমনেস্ট্রা, অ্যাগামেমননস ওয়াইফ। এখানে ক্লাইটেমনেস্ট্রার নিজস্ব কোনো পরিচয় নাই, সে অ্যাগামেমননের স্ত্রী, এইটাই তার পরিচয়। ক্লাইটেমনেস্ট্রা এত স্ট্রং একটা ক্যারেক্টার, অথচ তার নিজস্ব কোনো পরিচয় নাই। সে অ্যাগামেমননের পরিচয়ে পরিচিত, অ্যাগামেমননস ওয়াইফ। I have to wake Clytemnestra, Agamemnon's wife, rouse her out of bed so she can lead the celebration. এখন মানে সে বলছে যে আমি কিছুক্ষণ পরে গিয়ে ক্লাইটেমনেস্ট্রাকে খবরটা দিব, আমাদের রাজার স্ত্রী। Again shouting, আবার সে চিৎকার করছে, Troy has fallen, the fire says so. দেখেন, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, কি আনন্দ, কি উল্লাস। অথচ ট্রয় নগরীর বাসিন্দাদের জন্য এটা কত বড় কষ্ট, আর এই জায়গায় ওয়াচম্যানের জন্য সেটা কত বড় আনন্দ। ট্রয় হ্যাজ ফলেন, দ্য ফায়ার সেজ সো। আনন্দ মানে আনন্দে আত্মহারা, এই আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। তারপর সে নিজে নিজে বলছে, অ্যাজ ফর মি, ফার্স্ট আই এম গোয়িং টু ডান্স। মানে ওয়াচম্যান কতখানি আনন্দিত বোঝা যাচ্ছে যে আই এম গোয়িং টু ডান্স, আমি আনন্দে নাচবো। ট্রিট দ্য কিংস গুড লাক অ্যাজ মাই ওন। তারপর সে গ্যাম্বলিং করতে যাবে। কিংস গুড লাক অ্যাজ মাই ওন মানে সে জুয়া খেলতে যাবে। তার মানে তখনকার কালচার, মানুষ জুয়া খেলাটা তখনকার উৎসবের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। ওয়াচম্যান সে জুয়া খেলবে। আই উইল ট্রিট দ্য কিংস গুড লাক অ্যাজ মাই ওন। অ্যাগামেমননের কপাল ভালো, দেখি তার কপালে আমার কপাল খোলে কিনা। হচ্ছে মানুষ, মানে তখনকার সময়ে মানুষদের ধারণা যে রাজার যদি সৌভাগ্য থাকে তাহলে প্রজার সৌভাগ্য হবে। রাজার সৌভাগ্য এবং প্রজার সৌভাগ্য কানেক্টেড। সে বলছে অ্যাগামেমনন এত লাকি, তাহলে আমি আমার সেই সৌভাগ্যটা কাজে লাগিয়ে দেখি। দ্য ডাইস রোল, ট্রিপল সাকসেস, আই উইন, আই উইন। ওয়াচম্যান তার আনন্দের কোনো সীমা পরিসীমা নাই, সে আনন্দে আত্মহারা। তারপর কি বলছে? আই হোপ দ্য মাস্টার রিটার্ন সুন। আশা করি আমার মাস্টার, মানে অ্যাগামেমননের কথা বলছে, যে অ্যাগামেমনন যত দ্রুত সম্ভব ফিরে আসুক। আই ওয়ান্ট টু ক্লাসপ হিজ হ্যান্ড ইন মাইন। ওয়াচম্যান সে অ্যাগামেমননের হাতে হাত রেখে কি বলবে? তাকে ধন্যবাদ দিবে। মানে অ্যাগামেমননের প্রতি ওয়াচম্যানের যে মানে আনুগত্য, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে অ্যাগামেমননের প্রতি ওয়াচম্যানের ভালোবাসাটা, আনুগত্য এবং ভালোবাসা। অ্যাজ ফর সার্টেন আদার ম্যাটার্স, অন্যান্য আরো অনেক বিষয়, মাই লিপস আর সিলড। আনন্দের উপলক্ষে একটু বিষাদের বিষয় যোগ হচ্ছে, বলছে যে আরো অনেক বিষয় আছে যে ব্যাপারে আমি কিছুই বলবো না। মাই লিপস আর সিলড।
A big ox stands on my tongue. আমার জিহ্বা আবদ্ধ, আমি চাইলেও বলতে পারবো না। Although if this house has a tongue of its own, কিন্তু এই প্রাসাদের যদি মুখ থাকতো বলার মতো, যদি জিহ্বা থাকতো, it might have quite a few tales of its own to tell. এই প্রাসাদের এত ভয়ঙ্কর অতীত আছে, এই প্রাসাদ যদি কথা বলতে পারতো তাহলে নিশ্চয়ই তার দুঃখের কাহিনীগুলো অবশ্যই বলে ফেলতো। But of that I speak only to those who already know. কিন্তু আমি এই বিষয়ে শুধুমাত্র তাদের সাথেই কথা বলবো যারা বিষয়টা অলরেডি জানে, যারা বিষয়টা আপাতত জানে, কিন্তু নতুন কারোর সাথে আমি সেই অতীত শেয়ার করব না। For those who do not, my mind is blank. যারা এই প্রাসাদের ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানে, যারা এই প্রাসাদের কদর্যময় নৃশংস ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানে, তাদের সাথেই আমি আমার কথাগুলো ভাগাভাগি করব, কিন্তু যারা জানে না তাদের সাথে আমি কিছুই বলবো না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াচম্যান হঠাৎ করে মুহূর্তের মধ্যে তার আনন্দটা মাটি হয়ে গেল, কারণ ভবিষ্যৎ, ফিউচার ফোরটেলিং, ভবিষ্যৎবাণী আছে ভয়ঙ্কর। যদিও সাময়িক আনন্দের মধ্যে ছিল, কিন্তু ভবিষ্যতে যে তাদের জন্য একটা অশনি সংকেত, একটা ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে, অভিশপ্ত ভবিষ্যৎ, সেটার কিছুটা ইঙ্গিত আমরা ওয়াচম্যানের চরিত্র থেকে পাচ্ছি। তাহলে ক্লাসিক এলিমেন্টস গুলো, বেসিক ইমোশন, প্রথমে তার মধ্যে আমরা ফ্রাস্ট্রেশন দেখতে পাই, তারপর আনন্দে আত্মহারা রিজয়েস, তারপর আবার সে ওয়ারিড, অ্যাংশাস। রিলেশনশিপ, ক্লাইটেমনেস্টার সাথে তার সম্পর্কটা কেমন সেটা আমরা আন্দাজ করতে পারছি, যে সে মন থেকে ক্লাইটেমনেস্টাকে মেনে নিতে পারেনি, ক্লাইটেমনেস্টাকে সে কিছুটা ভয় পায়, কিন্তু অ্যাগামেমননের প্রতি তার রেসপেক্ট এবং লাভ দুটোই আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধ, আমরা জীবনের ছবি পাচ্ছি যে একদিকে ট্রয় নগরী পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আরেকদিকে ওয়াচম্যান আর আর্গোসের মানুষরা তারা উল্লাস করছে, এবং যুদ্ধের ছবি, কিভাবে একটা শহর তছনছ হয়ে যায়। ট্রয় নগরী, ট্রয় ছিল ওয়ান অফ দ্য রিচেস্ট সিটিজ অফ এনশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিক সাম্রাজ্যের, প্রাচীন গ্রিক সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ শহর ছিল ট্রয়। যুদ্ধ তাকে একদম পুড়ে ছাই করে দিল, ধূলিসাৎ করে দিল। যুদ্ধ এতটাই ভয়ঙ্কর। এইভাবে আমরা প্রতিটা পয়েন্টে এই পয়েন্টগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। Let's move on to the chorus. আফরোজা দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো। 10 years. জি, sir. হ্যালো, দেখতে পাচ্ছেন না? জি স্যার, স্যার শোনা যাচ্ছে? জি বলেন। জি স্যার। 10 years have passed since Menelaus, Priam's great adversary and Lord Agamemnon, the two mighty Atridae sharing sway in Argos, left with a thousand Argive ships to press their cause with force, hearts screaming in their fury like a pair of eagles overwhelmed with the loss of their young. Then one of the supreme powers, Apollo or Pan or Zeus, hears their wailing, hears those screaming birds who live within his realm, and sends a late avenging fury to punish the fury to punish the transgressors. In just that way, all-powerful Zeus, god of hosts and guests, sends the Atridae against Paris, son of Priam, for that woman's sake, Helen of many men, condemning Trojans and Achaeans like a innumerable conflicts. থ্যাংক ইউ।
কোরাস কথা বলছে। আমরা কোরাস সম্পর্কে গত ক্লাসে জেনেছি, আপনারা সাইডে ছবিও দেখতে পাচ্ছেন। কোরাসরা হচ্ছে মোটামুটি একই রকম পোশাক পরা থাকবে, মুখোশ পরা থাকবে। তারা হচ্ছে নাটকে কি ঘটছে সেটা দর্শকের কাছে ব্যাখ্যা করবে। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ঘটনা ঘটতে থাকে, কোনো অ্যাকশন চলতে থাকে, সেটার কমেন্ট্রি, সেটার ধারা বিবরণী তারা দিয়ে দেবে। আমরা এই সম্পর্কে পরবর্তীতে আরো ডিটেইলে জানবো। কোরাস বলছে, একসাথে সবাই বলছে ছন্দে ছন্দে, 10 years have passed since Menelaus, Priam's great adversary, and Lord Agamemnon, two mighty Atreidae, sharing sway in Argos, left with 1,000 Argive ships. কোরাস বলছে যে 10 বছর পার হয়ে গেছে। মেনেলাইয়াস, অ্যাগামেমনন, দুই ভাই, এট্রিয়াসের দুই ছেলে। এট্রিয়াসের দুই ছেলে, ওইটারই ইংরেজি হচ্ছে অ্যাট্রিডি। অ্যাট্রিডি মানে হচ্ছে এট্রিয়াসের দুই ছেলে, মেনেলাইয়াস, অ্যাগামেমনন। এরা দুজন 1,000 যুদ্ধ জাহাজ নিয়ে আরগোস থেকে রওনা দিয়েছিল। কেন রওনা দিয়েছিল? To press their cause with force, heard screaming in their fury like a pair of eagles, overwhelmed with the loss of their young. ঈগল তার বাচ্চা হারিয়ে ফেললে যেমন আর্তনাদ করে, চিৎকার করে, একইভাবে মেনেলেইয়াসের কাছ থেকে প্যারিস যখন হেলেনকে ছিনিয়ে নিল, তখন মেনেলেইয়াস এরকম চিৎকার করেছিল। তারপর মেনেলেইয়াস তার ভাইয়ের কাছে সাহায্য চায়। মেনেলেইয়াস, অ্যাগামেমনন দুজনে তখন গডস এন্ড গডেসদের কাছে প্রার্থনা করে। দেন ওয়ান অফ দ্য সুপ্রিম পাওয়ার্স, কোন একজন শক্তিশালী গড, অ্যাপোলো অর প্যান অর জিউস, কিন্তু আমরা জানি এটা হচ্ছে জিউস। জিউস এদের যে কাকুতি মিনতি সেটাতে সাড়া দেয়। Hears their wailing, hears those screaming birds who live within his realm, and sends a late avenging fury to punish the transgressors. জিউস তাদের দুই ভাইকে অনুমতি দিল যে যাও, ট্রোজানরা অপরাধ করেছে, তারা সীমা লঙ্ঘন করেছে, দে আর ট্রান্সগ্রেসার্স, তাদেরকে তাদের অপরাধের শাস্তি দিয়ে আসো। ইন জাস্ট দ্যাট ওয়ে অল পাওয়ারফুল জিউস, এই জিউস শুধুমাত্র থান্ডারের দেবতা নয়, নট অনলি কিং অফ দ্য গডস, উনি আতিথেয়তার দেবতা, গড অফ হোস্ট অ্যান্ড গেস্ট। যদি কোনো অতিথি তার হোস্টের বাড়িতে এসে যদি কোনো অন্যায় করে, তাহলে এটা হচ্ছে একটা পাপ, সীমা লঙ্ঘন। এই পাপের শাস্তি তাকে দিতে হবে। প্যারিস মেনেলাইয়াসের প্রাসাদে এসে তার আতিথেয়তা নিয়ে তাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে তার ওয়াইফ হেলেনকে নিয়ে পালিয়ে যায়, যেটা একটা সীমা লঙ্ঘন, একটা অপরাধ। এই অপরাধের শাস্তি স্বরূপ Zeus sends that treaty against Paris, son of Priam, for that woman's sake. হেলেন স্যার সম্পর্কে কোরাস কি বলছে? শোনা যাচ্ছে বলছি, না স্যার। শোনা যাচ্ছে না? আপনারা শুনতে পাচ্ছেন? স্যার তার মেবি নেট প্রবলেম, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি তাহলে একটু আপনার নেটটা দেখেন। জিউস অপরাধের শাস্তি স্বরূপ প্যারিস আতিথেয়তার অপমান করেছিল। প্যারিস মেনেলিয়াসের প্রাসাদে গিয়ে তার সমস্ত আদর আপ্যায়ন গ্রহণ করেছিল, কিন্তু তার সাথে সে বিশ্বাসঘাতকতা করে মেনেলিয়াসের ওয়াইফকে সে চুরি করে নিয়ে এসেছে। এই অপরাধের শাস্তি স্বরূপ জিউস দুই ভাইকে পাঠালো, অ্যাগামেমনন মেনেলিয়াসকে পাঠালো, ফর দ্যাট ওয়ামেন্স সেক, হেলেন অফ মেনি ম্যান। তাহলে হেলেন সম্পর্কে কোরাসদের অ্যাটিটিউড কি ছিল? এখানে তারা বলছে না হেলেন অফ স্পার্টা অর হেলেন অফ ট্রয় অথবা হেলেন অফ মেনেলাইয়াস বা হেলেন অফ প্যারিস, কি বলছে? হেলেন অফ মেনি ম্যান, হেলেন অফ মেনি ম্যান, condemning Trojans and Achaeans alike to innumerable conflicts. এই হেলেনের জন্য লাখ লাখ ট্রোজান, লাখ লাখ আকাইয়ান্স তারা তাদের জীবন হারাবে, প্রচুর মানুষ তাদের জীবন হারাবে। তাহলে কোরাস, এখানেও আমরা কোরাসের যে
বেসিক ইমোশনস, সেটাও আমরা খুঁজে বের করতে পারি যে কোরাস তাদের মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটি, উদ্বেগ কিন্তু কাজ করছে। ইভেন স্যাডনেস, একটা দুঃখও কিন্তু তাদের আছে। দে আর অ্যাংশিয়াস অ্যাবাউট দেয়ার কিং অ্যাগামেমনন, they are worried about Agamemnon's safety, and they are sad, they are exhausted because of 10-year long war. আমরা মেনেলাইয়াসের অ্যাগামেমননের সাথে কোরাসের রিলেশনশিপটা বুঝতে পারছি যে অ্যাগামেমননের প্রতি তাদের রিয়েল রেসপেক্ট আছে। অ্যাগামেমননের প্রতি কোরাসের কিন্তু রিয়েল রেসপেক্ট আছে এবং জীবনের ছবি। এই যে এখানে আমরা কিন্তু পিকচার অফ লাইফ পেয়ে যাচ্ছি। এই যে মেনেলাইয়াসের ওয়াইফটাকে প্যারিস চুরি করে নিয়ে গেল, তারপর যে ক্রাইসিস তৈরি হলো, যদিও এখানে যুদ্ধ অনেক বড় একটা বিষয়, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজের একটা ছবি এখানে ফুটে উঠছে। আমাদের সমাজেও দেখা যাচ্ছে এই যে যখন স্বামী স্ত্রীর মধ্যে এরকম জটিলতা তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্কে ভাঙন তৈরি হয়, তখনের যে জটিলতা, যদিও আমরা এখানে সেটা যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল, আমাদের এখানে হয়তো যুদ্ধ লিটারালি যুদ্ধ হয় না, কিন্তু মানসিক যুদ্ধ কিন্তু চলতে থাকে, একটা মানসিক অস্থিরতা চলতে থাকে পরিবারের মধ্যে। এটাও কিন্তু পিকচার অফ লাইফ। দেন পিকচার অফ ওয়ার, যুদ্ধের কথাও এখানে আছে। আমরা কন্টিনিউ করি। স্যার, বলেন। আমি এই ফ্লাইটটি ক্লিয়ার হতে পারি না। আবার বলেন। স্যার, এই ফ্লাইটটিতে আমি ক্লিয়ার হতে পারি না। কোথায়? স্যার, এর শেষের দিক থেকেই স্যার। আচ্ছা, এটা আমি পরে আসবো। কোরাস 2 একটু মনোযোগ দেন, পরেরটা এটা আমি আবার আসবো সময় পেলে। আইভি শুনতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো। নাও থিংস স্ট্যান্ড as they stand. Now things stand as they stand. What is destined to come will come, and no Libation. uh, libation, sacrifice, or human tears will turn the gods' unbending wrath. As for us, whose old bones confer no honor, we who were left behind when the army sailed too long ago, we wait here, using up our remaining vigor to prop ourselves up with canes, like little children unfit to Aries, Unfit for. unfit for Aries, Ares. Ares, god of war. And so it is with old men too, who, when they reach extremes of age, wither like leaves and go their way 3-footed, no better than a child, as they wander as if in a daydream. ওকে, কোরাস তারা কথা বলছে, সবারই মন মানসিকতা এক, সবারই মনের কথা এটা। কোরাস বলছে যে নাও থিংস স্ট্যান্ড as they stand, যা হবার তাই হয়েছে। হোয়াট ইজ ডেস্টিন টু কাম উইল কাম, যা হবার তা হবে। নিয়তি আমাদের জন্য যা ঠিক করে রেখেছে তাই হবে। ডেস্টিনি আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। নো লাইবেশন, নো স্যাক্রিফাইস অর হিউম্যান টিয়ার্স উইল টার্ন দ্য গডস আনবেন্ডিং wrath. গডস এন্ড গডেস তারা যা প্ল্যান করে রেখেছে, যা পরিকল্পনা করে রেখেছে তাই হবে। আমরা যতই কান্নাকাটি করি, যতই স্যাক্রিফাইস করি, সেই গডেসদের ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। মানে এখানে কোরাসরা তাদের অসহায়ত্বের কথা বলছে যে যা কিছু নিয়তি, ডেস্টিনি ঠিক হয়ে গেছে, ফিউচার ইজ অলরেডি সিলড, যা হবার হবেই, কোনোভাবেই সেই ভবিষ্যৎকে পাল্টানোর কোনো উপায় নেই। তারপর কোরাসরা বলছে as for us whose old bones confer no honor. কোরাসরা বলছে যে আমরা এত বৃদ্ধ, আমরা এতটাই বুড়ো যে আমাদের পক্ষে গ্লোরি অ্যান্ড অনার, সম্মান অর্জন করার কোনো উপায় আমাদের নেই।
We who were left behind, আমরা যুদ্ধে যেতে পারিনি, আর্গোসের সৈন্যবাহিনীর সাথে আমরা যেতে পারিনি। We were left behind, আমরা যেতে পারিনি। When the army sailed so long ago, 10 বছর আগে অ্যাগামেমনন তার সৈন্যবাহিনী নিয়ে যখন রওনা দিল, আমরা তো যেতে চেয়েছিলাম। It was a matter of glory, but আমরা জেনেছি যে কোরাস তারা এতটাই বৃদ্ধ ছিল যে তাদের পক্ষে যুদ্ধে যাওয়া সম্ভব ছিল না। We wait here, বরং তারা 10 বছর ধরে অপেক্ষা করছে। Using up our remaining vigor to prop ourselves up with canes, তারপরে আমরা অপেক্ষা করছি। কোরাস বলছে আমরা অপেক্ষা করে গেছি 10 বছর, আমরা আমাদের লাঠিতে ভর করে prop ourselves with cane, কেইন বলতে লাঠি, কেইনস মানে হচ্ছে লাঠি, আমরা আমাদের লাঠিতে ভর করে অপেক্ষা করছি। লাইক লিটল চিলড্রেন, বয়স বাড়ার সাথে সাথে বুড়োরা শিশুদের মতো আচরণ করে, তাই না? মানুষ যত বুড়ো হয় তত শিশুর মতো আচরণ করে, সেই কথাই কোরাস বলছে যে লাইক লিটল চিলড্রেন। এখানে কিন্তু আমরা একটা জীবনের ছবি পেয়ে যাচ্ছি যে মানুষ যখন অনেক বেশি বৃদ্ধ হয়ে যায় তখন তারা কিন্তু শিশুর মতো আচরণ করে, এটা জীবনের একটা ছবি। লাইক লিটল চিলড্রেন, আনফিট ফর এইরস গড অফ ওয়ার, আমাদের পক্ষে তো যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব না। And so it is with old men too, যখন মানুষ অনেক বৃদ্ধ হয়ে যায়, when they reach extremes of age, যখন তারা একদম মানে প্রচন্ড বয়সের ভারে নিমজ্জিত, wither like leaves, তারা শুকনো পাতার মতো শুকিয়ে যায়, মানুষের চামড়া কুঁচকে যায়, শুকনো পাতার মতো শুকিয়ে যায়। and go their way 3-footed, তখন আমাদের 2 পায়ে আমরা আর চলতে পারি না, আমাদের দরকার 3 নম্বর পা, সেটা কি? কেইন, লাঠি। and we go their way 3-footed, no better than a child, মানুষ যখন অনেক বৃদ্ধ হয়ে যায় তখন they are no better than a child, তখন তারা শিশুদের মতো। as they wander as if in a daydream, তখন তারা শিশুরা যেরকম দিবা স্বপ্নে বিভোর থাকে, মানুষ যখন অনেক বৃদ্ধ হয়ে যায় তখন সে আর বাস্তবতার সাথে সবসময় তাল মেলাতে পারে না, মাঝে মাঝে সে খেই হারিয়ে ফেলে, বাস্তবতার লাগাম টেনে ধরে রাখতে পারে না। এটা কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে বুঝতে পারি। আমাদের যারা আত্মীয় স্বজন আছে অনেক বৃদ্ধ, দেখবেন যে অনেক সময় তাদের বাস্তবতার তাল থাকে না, তারা কোথায় আছে, কার সাথে কথা বলছে, তারা সেটা মনে রাখতে পারে না। অনেক বেশি বৃদ্ধ হয়ে গেলে যেটা হয়, মাথা ঠিক থাকে না, বাস্তবতার সাথে যে কানেকশন সেটা ছিঁড়ে যায়। ওয়ান্ডার অ্যাজ ইফ ইন এ ডে ড্রিম, মনে হয় স্বপ্ন দেখছে। মানুষ যখন অনেক বৃদ্ধ হয়ে যায় তখন শিশুদের মতো হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা একটা ইটার্নাল ইউনিভার্সাল পিকচার অফ লাইফ পাচ্ছি, জীবনের ছবি পাচ্ছি, যে এটা তো আমাদের জীবন দিয়ে আমরা দেখছি যে মানুষ যখন অনেক বৃদ্ধ হয়ে যায় তখন সে শিশুর মতো আচরণ করে। এবং এখানেই আমরা রিলেশনশিপ দেখতে পাচ্ছি, কার সাথে কার? দ্য সোলজার অ্যান্ড ওয়ার, যুদ্ধের সাথে সৈনিকের সম্পর্ক। যুদ্ধে যাওয়া মানে হচ্ছে যে কোনো মানুষের জন্য, তখনকার সময় যে কোনো মানুষের জন্য গৌরবের ব্যাপার, কিন্তু এরা হচ্ছে দুর্ভাগা, এরা যুদ্ধে যেতে পারেনি। এবং এই যে বিচ্ছেদ, এখানে বিচ্ছেদটা অন্যরকম, এখানে কিন্তু মানুষের সাথে মানুষের বিচ্ছেদ না, এখানে হচ্ছে যুদ্ধের সাথে এই বৃদ্ধদের বিচ্ছেদ। তারা ইচ্ছা সত্ত্বেও যুদ্ধে যেতে পারেনি, যুদ্ধের সাথে তাদের বিচ্ছেদ ঘটেছে, এটাও কিন্তু একটা রিলেশনশিপ। এই যে তাদের মনের মধ্যে কষ্টটা, এটা বুঝতে হলে এই রিলেশনশিপটা বুঝতে হবে যে যুদ্ধের সাথে একজন সৈনিকের সম্পর্কটা কেমন। এবং বেসিক ইমোশনস, তাদের মনের মধ্যে যে ব্যথা, দ্য পেইন দে হ্যাভ ইন দেয়ার মাইন্ড, এবং তারা যে দে সারেন্ডার, তারা বলছে যখন নাও থিংস স্ট্যান্ড অ্যাজ দিস স্ট্যান্ড, যা হবার হবে, দে আর সারেন্ডারিং, তারা হাল ছেড়ে দিচ্ছে, তাদের আসলে কিছু করার নেই, তারা এতটাই বৃদ্ধ তারা চাইলেও কিছু করতে পারবে না। দে হ্যাভ নাথিং বাট টু সারেন্ডার, তাদেরকে সারেন্ডার করতেই হবে। তাহলে কোরাসের যে মেন্টালিটি, ফিলিংস, ইমোশন, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে যে তাদের মনের ভেতরটা কি কাজ করছে, কেমন মনের ভেতরটা কেমন কেমন বোধ করছে, বেসিক ইমোশনটা। এবং রিলেশনশিপ যেটা বললাম, এখানে রিলেশনশিপটা অন্যরকম, যুদ্ধের সাথে সৈনিকের সম্পর্ক। যে সৈনিক যুদ্ধে যেতে পারলো না
সে যে কখনোই নিজেকে ক্ষমা করতে পারে না, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ দ্য রিজন ইজ। মানে কোরাস তারা মেবি অনেক বৃদ্ধ, কিন্তু তারপরেও তো তারা যেতে পারেনি, এই এই যে কষ্টটা তাদের কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। আর এই যে মানুষ যখন অনেক বেশি বৃদ্ধ হয়ে যায়, তখন এই যেখানে বলছে নো বেটার দ্যান এ চাইল্ড, নো বেটার দ্যান এ চাইল্ড, এই যে ইউজিং আপ আওয়ার রিমেইনিং ভিগার টু প্রপ আওয়ারসেলফ উইথ কেইনস, লাঠি হাতে একদম বুড়ো থুতথুরে, লাইক লিটল চিলড্রেন, ছোট বাচ্চার মতো, লাইক লিটল চিলড্রেন। এটা কিন্তু জীবনের একটা ছবি। এবং প্লাস তাদের যে কষ্টটা, যে তারা যুদ্ধে যেতে পারেনি, এই যে তাদের দুঃখটা, এটাও কিন্তু পিকচার অফ ওয়ার, যুদ্ধের একটা ছবি। তারা কিন্তু মনটা কিন্তু তাদের পড়ে আছে সেই যুদ্ধের ময়দানে। তার মানে যুদ্ধটা এদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ। দেখেন, গ্লোরি, যুদ্ধের যে গ্লোরি, গ্লোরি থেকে তারা বঞ্চিত, এই যে কষ্টটা, এই কষ্টটা তারা তাদের কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। ধ্রুব, রিয়াদ দেখতে পাচ্ছেন? জি স্যার। পড়েন তো। বাট ইউ, But you, daughter of Tyndareus, টিনডারিয়াস, টিনডারিয়াস, Queen Clytemnestra, what is all this? What reports have you received that lead you to send your servants out commanding all these prayers? For every god our city worship, all powerful gods above the earth and those below, and those in heaven and those in marketplace. Their altars are ablaze with offerings. Fires rises everywhere, right up to heaven, fed up by sacred oils brought from the palace. Tell us what to do and set our minds to rest. For while things seem grim, the uh, sacrificial fires give echo. থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিয়াদ। এই পার্টটা গুরুত্বপূর্ণ কেন? এই পার্টটা গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ এখানে আমরা কোরাসের সাথে ক্লাইটেমনেস্ট্রার রিলেশনশিপটা কেমন ছিল সেটার একটা ইঙ্গিত পাবো। আমরা একটু আগে প্রহরীকে নিয়ে যখন আলোচনা করেছি, তখন আমরা বলেছি যে এত বছর পার হয়ে গেল, কোরাস কিন্তু, সরি, প্রহরী, দ্য ওয়াচম্যান, সে কিন্তু রানীকে রানীর জায়গায় মেনে নিতে পারেনি। ক্লাইটেমনেস্ট্রা তাকে সে জোর করে রানী বলে, মূলত তাকে সে, ক্লাইটেমনেস্ট্রাকে প্রহরী অ্যাগামেমননের ওয়াইফ, দ্য ওয়াইফ অফ দ্য কিং বলে স্বীকার করে, কুইন বলে কিন্তু স্বীকার করে না। মানে ক্লাইটেমনেস্ট্রা সে কিন্তু প্রহরীর রানী হিসেবে প্রহরী কিন্তু মেনে নিতে পারেনি। এই জায়গায় আমরা কোরাসের সাথে ক্লাইটেমনেস্ট্রার সম্পর্কটা একটু দেখি। কোরাস রানীকে উদ্দেশ্য করে বলছে, বাট ইউ ডটার অফ টিনডারিয়াস, কুইন ক্লাইটেমনেস্ট্রা, ডটার অফ টিনডারিয়াস, কুইন ক্লাইটেমনেস্ট্রা, হোয়াট ইজ অল দিস? কোরাস ক্লাইটেমনেস্ট্রাকে জিজ্ঞেস করছে যে এইসব কি, এইসব কি বলতে তারা অবশ্য পরে ব্যাখ্যা করে দিচ্ছে তারা কিসবের কথা বলছে। যে হোয়াট রিপোর্টস হ্যাভ ইউ রিসিভড দ্যাট লিড ইউ টু সেন্ড ইউর সার্ভেন্টস আউট কমান্ড অল দিস প্রেয়ার্স? ক্লাইটেমনেস্ট্রাকে কোরাস বলছে যে তুমি কি এমন সংবাদ পেয়েছো, কি এমন সুসংবাদ পেলে যার কারণে রাজ্যের সব জায়গায় গডস এন্ড গডেসদের জন্য প্রেয়ার হচ্ছে। ফর এভরি গড আওয়ার সিটি ওয়ার্শিপস, যত দেব দেবী আছে আমাদের এই রাজত্বে, all powerful gods above the earth and those below, those in heaven, those in marketplace, যত গডস এন্ড গডেস আছে সবার মন্দিরে, সবার অল্টারে, their altars are ablaze with offerings, সব দেব দেবীর মন্দিরে প্রচুর পরিমাণে অফারিং দেখা যাচ্ছে। কেন, হঠাৎ করে কি এমন হলো? ফায়ার্স রাইজ এভরিওয়্যার, সব জায়গায় আগুন জ্বলছে, মানে স্যাক্রিফাইস হবে, স্যাক্রিফিশিয়াল ফায়ার জ্বলছে, রাইট আপ টু হেভেন, ফেড বাই সিক্রেট অয়েলস ব্রট ফ্রম দ্য প্যালেস,
প্রাসাদ থেকে পবিত্র তেল দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুনে মনে হয় পূজার মতো হবে, ওয়ার্শিপিং হবে, প্রেয়ার হবে। হঠাৎ করে এত আয়োজন কেন? কোরাস রানীকে একদম সরাসরি জিজ্ঞেস করছে যে বলো কেন, টেল আস হোয়াট ইউ নো, আমাদের কিছু বলো। ক্লাইটোনেসরা, তুমি সবকিছু মনে মনে রাখছো, নিজে নিজেই সব আয়োজন করছো, আমাদের তো কারণ বলছো না। হোয়াট ইজ দ্য রিজন? তুমি কি এমন গোপন সংবাদ পেলে যে এখন হঠাৎ করে কথা নাই বার্তা নাই 10 বছর পরে আমাদের রাজ্য জুড়ে উপাসনা শুরু হয়ে গেল, চারিদিকে পূজা অর্চনা শুরু হয়ে গেল, আগুন জ্বলছে, স্যাক্রিফাইসের আয়োজন হচ্ছে, ঘটনা কি? বলো আমাদেরকে। টেল আস হোয়াট ইউ নো অ্যান্ড সেট আওয়ার মাইন্ডস টু রেস্ট। তোমাদেরকে বলো, একটু মনটা শান্ত হোক। ফর while things seem grim, these sacrificial fires give me hope. মানে কোরাস তারা আসলে ক্লাইটেমনেস্ট্রাকে ততটা পাত্তা দেয় না, তাকে জাস্ট নামে মাত্রই রানী মানে, কিন্তু ক্লাইটেমনেস্ট্রার প্রতি তাদের যে রেসপেক্ট সেটা যথেষ্ট না। ক্লাইটেমনেস্ট্রার প্রতি তাদের যে রেসপেক্ট, সম্মান, সেটা কিন্তু যথেষ্ট না। তারা ক্লাইটেমনেস্ট্রাকে অতটা পাত্তা দেয় না। ক্লাইটেমনেস্ট্রাকে বলছে যে তুমি কি করছো না করছো কিছু বলছো না, বলো দেখি কেন এরকম আয়োজন করছো। মানে কোরাস ক্লাইটেমনেস্ট্রার প্রতি তাদের ওই রকম, মানে কি বলে এটাকে, রাজার প্রতি যেরকম, মানে রানীর প্রতি যেরকম আনুগত্য থাকা উচিত, যেরকম রেসপেক্ট থাকা উচিত, কোরাস কিন্তু ক্লাইটেমনেস্ট্রার প্রতি অতটা গুরুত্ব দিচ্ছে না। বলছে যে তুমি বলো দেখি, এতদিন তো 10 বছর ধরে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি, তোমার এই আয়োজন দেখে আমাদের ভালোই লাগছে। মানে এইভাবে কোরাসরা বেশ, মানে কোরাসদের মধ্যে কিন্তু মানে সিনসিয়ারিটি যে খুব বেশি পাওয়া যাচ্ছে তা না, কেমন একটা ডিটাচমেন্ট, আবার একটু সে মস্করা করছে, একটু মকও করছে রানীকে, যে তুমি কি আয়োজন করছো, মহিলা মানুষ একাই কি, হঠাৎ করে কি আয়োজন করছো, কি বোঝো না বোঝো। মানে এমনিতে নারী, তার মধ্যে কুইন হিসেবে তাকে অতটা গুরুত্ব দেয় না, সব মিলে কোরাস অনেকটা মকই করছে ক্লাইটেমনেস্ট্রাকে, যে তুমি হঠাৎ এরকম লাফালাফি করছো, ঘটনা কি। মানে এই যে বিষয়টা, দ্য রিলেশনশিপ বিটুইন কোরাস এন্ড ক্লাইটেমনেস্ট্রা, ক্লাইটেমনেস্ট্রার প্রতি তাদের কিন্তু এরকম সিনসিয়ার রেসপেক্ট আমরা পাচ্ছি না, ক্লাইটেমনেস্ট্রাকে তারা অতটা বেশি গুরুত্ব দেয় না, এটা তাদের কথাবার্তায় কিন্তু বোঝা যাচ্ছে। ক্লাইটেমনেস্ট্রা তার মতো করে আয়োজন করছে, কারণ ক্লাইটেমনেস্ট্রা তো খবর পেয়ে গেছে যে আগামেমনন আসছে, সেটার প্রস্তুতি সে নিচ্ছে। এখন আমরা কোরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। আমরা কোরাসের ফাংশন গুলো একটু জানি। আমরা গত ক্লাসেও কোরাস সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা কোরাস নিয়ে কথা বলছি। কোরাসের ফাংশন গুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। নূর দেখতে পাচ্ছেন, নূর ইসলাম, Yes, sir. পড়েন তো প্রথম তিনটা ফাংশন অফ দ্য Fu- কোরাস। Function of the chorus: an agent অ্যাডভাইস gives অ্যাডভাইস advice, takes part, and establish essential এথিক্যাল framework, এথিক্যাল ethical frame, ethical framework set up standard by which action will be judged. Ideal spectator reacts as playwright hopes audience would. ওকে, প্রথম তিনটা আমরা পাচ্ছি। প্রথম তিনটা ফাংশন কি? কোরাস এজেন্ট হিসেবে কাজ করে, নাটকের বিভিন্ন চরিত্রকে তারা অ্যাডভাইস দেয়, উপদেশ দেয়, বিভিন্ন সময় প্রশ্ন জিজ্ঞাসা করে, বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। মানে দে আর অ্যাক্টিভ ইন প্লে, তারা বিভিন্ন ক্যারেক্টারের সাথে কথা বলে এবং বিভিন্ন কাজেও তারা অংশগ্রহণ করে, অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট করে। তারপর দ্য কোরাস দে এস্টাবলিশ এথিক্যাল ফ্রেমওয়ার্ক, তারা যে মোরালিটি, এথিক্স, এই যে বিষয়গুলো বারবার মনে করিয়ে দেয়। আমাদের দেশের মঞ্চ নাটকে যেমন বিবেকের ভূমিকা আছে, আপনারা যারা মঞ্চ নাটক সম্পর্কে আইডিয়া আছে দেখবেন যে আমাদের সংস্কৃতিতে যে মঞ্চ নাটকগুলো হয় সেখানে বিবেকের একটা পার্ট থাকে, বিবেক একটা চরিত্র থাকে, সে এসে বারবার এথিক্স, নৈতিকতা, এই কথাগুলো দর্শককে মনে করিয়ে দেয়।
sets up standard by which action will be judged. মানুষের বিভিন্ন এই যে মানুষ বিভিন্ন সময় কাজ করে, কাজের যে মূল্যায়ন হয়, কিসের ভিত্তিতে কাজ মূল্যায়িত হবে, সেই বিষয়গুলো এই কোরাস ব্যাখ্যা করে। আইডিয়াল স্পেকটেটর, আইডিয়াল স্পেকটেটর এরা হচ্ছে, একটু আগে তো বললাম এরা অ্যাক্ট করে, অভিনয় করে এবং একই সাথে তারা দর্শকেরও একটা ভূমিকা নেয়। তারা কিভাবে রিয়্যাক্ট করে? রিয়্যাক্টস অ্যাজ প্লেরাইট হোপস অডিয়েন্স উড। দর্শকরা যেভাবে রিয়্যাক্ট করে, কোরাসরাও ঠিক সেইভাবে রিয়্যাক্ট করে। দর্শকরা নাটক দেখতে দেখতে নাটকের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দৃশ্যে, বিভিন্ন অ্যাকশনে যেভাবে রিয়্যাক্ট করে, কোরাসরাও সেইভাবে রিয়্যাক্ট করবে। মানে কোরাসরা একই সাথে অ্যাক্টরস অ্যান্ড স্পেকটেটরস, তারা তো নাটকে অংশগ্রহণও করবে এবং তারা রিয়াকশনও দিবে। ওকে, নীলিমা তারপরে তিনটা পড়েন। Ideal spectator এটার পর থেকে react সেটস মুড, okay sets mood and হাইটেন্স, heightens dramatic effect, adds movement, aspects স্পেকটেকল, spectacle, songs and dance, rhythmical function, pause, press the action so that the audience can reflect. থ্যাংক ইউ। কোরাসের কাজ কি? নাটকে বিভিন্ন সময় ড্রামাটিক ইফেক্ট দেয়া লাগে, কোন একটা মুড, কোন একটা সিচুয়েশন তৈরি করতে হয়, একটা আলাদা মেজাজ তৈরি করতে হয়। কোরাসরা ওরা সেই মুডটা ক্রিয়েট করে একটা ড্রামাটিক ইফেক্ট দেওয়ার জন্য। নাটকের বিভিন্ন সময় সাপোজ এটা একটা কমেডি, একটু কমেডি কমেডি ইফেক্ট যদি থাকে তাহলে তাহলে একরকম মুড তৈরি করবে। যদি মেলোড্রামাটিক সিন হয় তাহলে একরকম হবে, যদি সাসপেন্স সিন হয় তাহলে একরকম হবে। ড্রামাটিক সিন দৃশ্যের প্রয়োজনীয়তা অনুযায়ী তারা নাটকের মুড সেট করে। তারা তাদের অ্যাক্টিভিটি মুভমেন্টের মাধ্যমে সিরিয়াসনেস অথবা মানে অ্যাটমসফিয়ার তারা নিয়ন্ত্রণ করে। তারা নাটকের মেজাজ, মুড, ড্রামাটিক ইফেক্টটা নিয়ন্ত্রণ করে। অ্যাডস মুভমেন্ট, তারা নাটকে প্রয়োজন অনুযায়ী তারা নড়াচড়া করে, হয়তো ডান পাশ থেকে বাম পাশে যায়, অথবা মাঝখানে আসে, অথবা একটু নিচে এসে দাঁড়ায়, অথবা ক্যারেক্টারের পিছনে চলে যায়। নাটকের প্রয়োজন অনুযায়ী তারা নড়াচড়া পার্ট থেকে আরেক পার্টে যায়। স্পেকটেকল, তারা বিভিন্ন পারফরমেন্স করে, তার মধ্যে পারফরমেন্সের মধ্যে সং আছে, তারা দল বেঁধে গান গায়, অথবা গ্রুপে ছন্দে ছন্দে তারা সঙ্গীত পরিবেশন করে, এবং প্রয়োজন অনুযায়ী, নাটকের প্রয়োজন অনুযায়ী তারা ডান্সে পার্টিসিপেট করে, তারা একসাথে নাচে। এবং সেই নৃত্য, ডান্স কিন্তু ওই ট্র্যাজেডির একটা ইন্টিগ্রাল পার্ট। ট্র্যাজেডির যে পারফরমেন্স, সেটার বড় একটা অংশ কন্ট্রোল করে হচ্ছে কোরাস। তারা শুধু নাটকের মেজাজ, আবহাওয়া যে সেট করে দেয় তাই না, তারা যে পারফরমেন্স, মুভমেন্ট, সং, ড্যান্স, এখানেও তারা সরাসরি অংশগ্রহণ করে। এবং তাদের যে রিদমিক্যাল ফাংশন, মানে নাটকের যে বিভিন্ন সময় বিরতি দিতে হয় বা নাটকের স্পিড বাড়াতে হয়। মঞ্চ নাটকে তো আর ওইভাবে মানে ঘটনাকে মানে ফাস্ট ফরওয়ার্ড করা যায় না, তাই না? এমনিতে আমরা যখন মানে ভিডিও মুভি দেখি তখন হয়তো টেনে টেনে দেখা যায়, ফাস্ট ফরওয়ার্ড করা যায়, ঘটনা লম্বা ঘটনা সেটাকে তাড়াতাড়ি টেনে দেখা যায়, কিন্তু মঞ্চ নাটকে কিন্তু সম্ভব না ওইভাবে, মানে পারফরমেন্সের মাধ্যমে কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা সম্ভব না। কিন্তু কোরাস তাদের ন্যারেশনের মাধ্যমে, তাদের জবানির মাধ্যমে গল্পের মতো করে তারা ঘটনাকে ফাস্ট ফরওয়ার্ড করতে পারে। দে পেসেস দ্য অ্যাকশন, নাটকের যে অ্যাকশন তারা সেটাকে দ্রুত ত্বরান্বিত করতে পারে, সো দ্যাট অডিয়েন্স ক্যান রিফ্লেক্ট। এবং কোরাসের জবানিতে ঘটনাটা, ন্যারেশন, স্টোরিটা, ন্যারেটিভটা, এটা দর্শক বুঝতে পারে, তারপর দর্শক চিন্তা ভাবনা করে। এটাকে সহজ ভাষায় বলা যায়
গিভিং কমেন্টারি। কোরাস তারা ধারা বিবরণী দেয়। ধারা বিবরণীর মানে প্রয়োজনীয়তা অনুযায়ী ধারা বিবরণী দেখবেন কোন কোন ঘটনা তারা খুব আস্তে আস্তে বর্ণনা করে। দেখবেন ক্রিকেট বা ফুটবলে বিশেষ ঘটনাগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন গোল বা 4-6 যখন হয় তখন কিন্তু, বা উইকেট যখন পড়ে বা ক্যাচ যখন নেয়, তখন যারা কমেন্টেটর তারা কিন্তু খুব আস্তে আস্তে ডিটেইলে বর্ণনা দিতে থাকে। আবার যখন দেখবেন তেমন কোনো কিছু ঘটনা ঘটছে না, তখন কিন্তু তারা খুব তাড়াতাড়ি ধরা বিবরণী দেয়। মানে সিগনিফিকেন্স অনুযায়ী যারা কমেন্টেটর তারা হয়তো স্পিডে যায় অথবা আস্তে আস্তে যায়। কোরাসের বেলায়ও সেই কথাটা সত্য। ডিমান্ড অনুযায়ী, নাটকের ডিমান্ড অনুযায়ী তারা কখনো কখনো স্পিডে কমেন্ট্রি দিয়ে থাকে। দে গিভ কমেন্ট্রি ইন স্পিড, দ্রুততার সাথে তারা কমেন্ট্রি দিতে থাকে। আবার কখনো কখনো তারা আস্তে 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 কমেন্ট্রি দেয়। এই হচ্ছে ফাংশনস অফ দ্য কোরাস। এই কাজগুলো কোরাস করে থাকে। কোরাস হচ্ছে এনশিয়েন্ট গ্রিক এবং রোমান ট্র্যাজেডি, বিশেষ করে গ্রিক ট্র্যাজেডি গুলোতে কোরাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কোরাসের মাধ্যমে নাট্যকার বিভিন্ন বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো তারা সামাল দিয়ে থাকে। কোরাস আরো সহজ করে বলতে গেলে এই কোরাসরা হচ্ছে ব্রিজের, সেতুর মতো কাজ করে। কোরাস দে আর ব্রিজ বিটুইন দ্য অ্যাক্টরস অ্যান্ড দ্য অডিয়েন্স। অভিনেতা অভিনেত্রী এবং দর্শকদের মধ্যে একটা সংযোগ সেতু হিসেবে কাজ করে, কানেকশন বিবরণী দেয়। দে গিভ কমেন্টারি। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ঘটনা ঘটতে থাকে, অ্যাকশন ঘটতে থাকে, তখন সেটা তারা ন্যারেট করে, সেটার বর্ণনা তারা দিয়ে থাকে। এনশিয়েন্ট গ্রিক ট্র্যাজেডিস ইভেন রোমান ট্র্যাজেডি গুলোতে আপনারা দেখবেন কোরাস অনেক, মানে খুব প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে। অ্যাসকিলাস, সফোক্লিস, তাদের নাটকগুলোতে আপনারা দেখবেন কোরাস এলিমেন্টটা প্রচুর ব্যবহার হয়েছে। আপনারা কোরাসের ছবি দেখবেন আমাদের এই স্লাইড গুলোতে, কোরাসের বিভিন্ন ছবি আছে। যেমন এই স্লাইডে দেখতে পাচ্ছেন মাঝখানে দাঁড়ানো একটা ক্যারেক্টার, তার মুখটা ওপেন, খোলা, তার মানে সে হচ্ছে অ্যাক্টর। আর যাদের মুখে মুখোশ দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে কোরাস। এদের গ্রুপ পারফরমেন্স হয়, এরা যখনই কোনো কিছু করে গ্রুপে কথা বলে, এরা দলগতভাবে কথা বলে। যখনই কোনো অ্যাক্টিভিটিতে যায় গ্রুপে, মানে কোরাস তারা হচ্ছে কালেকটিভ, তারা কিন্তু সবাই একসাথে একটা ইউনিটি। কোরাস যেটা হচ্ছে আমরা কালেকটিভ নাউন বলে না, যে সবাই মিলে একটা ইউনিট। কোরাসে দেখা যায় এখানে কতজন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন আছে তো, 10 জন। এই 10 জন মিলে একটা বডি হিসেবে কাজ করে কোরাস। তার আগেও ছবি আছে দেখবেন, উপরের ছবিটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 জন আছে। নিচেরটাতে আছে 5 জন। এইভাবে এইভাবে বিভিন্ন নাটকে কোরাসদেরকে ব্যবহার করা হয় নাটকের প্রয়োজনে। আমাদের হাতে অল্প কিছু সময় আছে, এর মধ্যে এই 4 নাম্বার স্লাইডে মনে হয় আপনাদের একটা কনফিউশন ছিল, কার যেন, কার কনফিউশন ছিল জানো 4 নাম্বার স্লাইডে? ইমন, আপনার ছিল? ইমন ভাই, Yes, sir. কি ছিল, কোন পার্টটা? Sir, then one of the supreme power এখান থেকে লাস্ট পর্যন্ত বুঝতে পারি। দেন ওয়ান অফ দ্য সুপ্রিম পাওয়ার্স। ঘটনা কি ঘটলো? মেনেলেইয়াসের রাজপ্রাসাদে প্যারিস অতিথি হয়ে আসলো, তার সমস্ত আদর আপ্যায়ন নিল। নেওয়ার পরে তার প্রতিদানে সে কি করলো? মেনেলেইয়াসের ওয়াইফকে নিয়ে পালিয়ে গেল। এটা হচ্ছে মানে কোড অফ গেস্ট অ্যান্ড হোস্ট, একটা রুল আছে, সেই রুল প্যারিস ভঙ্গ করেছিল। প্যারিস কিন্তু বড় একটা অপরাধ করেছিল। মানে গেস্ট সে কখনোই হোস্টের ক্ষতি করতে পারে না। প্যারিস কিন্তু তার হোস্ট মেনেলেইয়াসের ক্ষতি করেছে, মেনেলেইয়াসের অনেক জন্য অনেক বড় একটা অপমান। এবং সেই অপমানের শাস্তি স্বরূপ জিউস, সেই অপমানের শাস্তি স্বরূপ জিউস
অ্যাগামেমনন এবং মেনেলিয়াস দুই ভাইকে পাঠাচ্ছে। ইন জাস্ট দ্যাট ওয়ে, এর আগে বলছে যে যখনই এই ঘটনাটা ঘটলো, ওয়ান অফ দ্য সুপ্রিম পাওয়ার্স, আমরা জানি অ্যাপোলো না, নট অ্যাপোলো, ইট ওয়াজ জিউস। জিউস হিয়ার্স দেয়ার ওয়েলিং, দুই ভাইয়ের আর্তনাদ, স্পেশালি মেনেলিয়াসের চিৎকার শুনেছিল, মেনেলিয়াসের অভিযোগ শুনেছিল। হিয়ার্স দোজ স্ক্রিমিং বার্ডস হু লিভ উইদিন দিস, না করে। তারপর জিউস তাদেরকে অনুমতি দেয়, and sends a late avenging fury, এটাকেই মানে পার্সোনিফাই করা হয়েছে যে লেট অ্যাভেঞ্জিং ফিউরি, টু পানিশ দ্য ট্রান্সগ্রেসার্স। ট্রান্সগ্রেসার সীমা লঙ্ঘনকারী বলতে এখানে জিউস, গড অফ হোস্ট অ্যান্ড গেস্ট, অতিথি এবং হোস্ট এবং গেস্টের দেবতা আর কি। এই যদি গেস্ট, ওই যারা বাসায় যখন মেহমান আসে, মেহমানের উপরে যদি বাসার যে হোস্ট সে যদি কোনো অন্যায় করে তবুও সেটা অপরাধ, আবার গেস্ট গিয়ে যদি হোস্টের ক্ষতি করে সেটাও অপরাধ। এখানে প্যারিস মেনেলিয়াসের ক্ষতি করেছে, তার শাস্তি স্বরূপ জিউস সেন্ডস দ্যাট ট্রেডি এগেইনস্ট প্যারিস, son of প্রিয়াম, প্রিয়ামের সান এর পেছনে দায়ী মূলত কে? ফর দ্যাট ওম্যান সেক, পেছনে আছে হেলেন, হেলেন অফ মেনি মেন। এখানে হেলেনকে অপমান করেই বলা হয়েছে। কোরাস তারা হেলেনকে বেশ অপমান সূচক কথা বলছে, যে হেলেন অফ মেনি মেন, নট হেলেন অফ ট্রয়, নট হেলেন অফ স্পার্টা, নিদার হেলেন অফ প্যারিস, হেলেন অফ মেলিনাইয়াস, বলছে হেলেন অফ মেনি মেন, বহু পুরুষের হেলেন। মানে হেলেনের যে মানে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নিয়ে ইঙ্গিত দিচ্ছে আর কি। কন্ডেমনিং ট্রোজান, এই হেলেনের জন্য কন্ডেমড, এই হেলেনের জন্য কত হাজার হাজার মানুষের কপাল পুড়েছে। হেলেনের জন্য বলে যে হেলেন হচ্ছে ট্রয় নগরী ধ্বংসের পেছনে দায়ী। হেলেনের জন্য হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, পুরো একটা নগরী, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। সেই কথাটাই ট্রোজান মানে কোরাসরা তারা ইঙ্গিত দিচ্ছে যে কন্ডেমনিং ট্রোজানস এন্ড আক্কায়ান্স অ্যালাইক, এই হেলেনের জন্য ট্রয় নগরীর বাসিন্দারা যেমন সাফার করেছে, হাজার হাজার ট্রোজান পিপল তারা প্রাণ হারিয়েছে, আবার হাজার হাজার আক্কায়ান গ্রিক তারা তাদের জীবন হারিয়েছে। Condemning Trojans and Achaeans alike to innumerable conflicts. কত যুদ্ধ, কত সংগ্রাম, কত সংঘাত, সবকিছুর পেছনে দায়ী কে? হেলেন। হেলেনকে দোষারোপ করছে। এই জায়গায় আপনারা একটা জিনিস একটু ইঙ্গিত দিয়ে রাখি, আজকে আমরা নতুন আর কিছু আলাপ করব না, বাট নারীদের প্রতি তৎকালীন ওই সমাজে নারীদের প্রতি পুরুষের এবং সমাজের যে মনোভাব, সেটা আমরা এখানে বুঝতে পারছি যে কেন কোরাস হেলেনকে এতটা অপমান করছে। তার অন্যতম কারণ হচ্ছে হেলেন নারী, হেলেন ইজ এ ওম্যান। ক্লাইটেমনেস্ট্রাকে কেন তারা অত বেশি পাত্তা দিচ্ছে না? কারণ ক্লাইটেমনেস্ট্রা ইজ এ ওম্যান, তাকে কুইন হিসেবে তারা ততটা গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে ওয়াইফ অফ কিংস ওয়াইফ, অ্যাগামেমননস ওয়াইফ। তার মানে আমরা কিছুটা আন্দাজ পাচ্ছি যে তখনকার সমাজে নারীদের অবস্থানটা কেমন ছিল। এটা আমরা আমাদের নেক্সট 2 লেকচারে আরো জানতে পারবো, স্পেশালি নেক্সট লেকচার দুটোতে আমরা আরো ভালোভাবে জানতে পারবো দ্য কন্ডিশন অফ ওমেন ইন এনশিয়েন্ট, দ্য কন্ডিশন অফ ওমেন ইন এনশিয়েন্ট গ্রিক সোসাইটি। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব নেক্সট 2 ক্লাসে। আজকে এই পর্যন্তই থাকুক, আপনারা স্লাইড গুলো দেখতে থাকেন। আমরা নেক্সট ক্লাস, আজকে তো আমরা অলরেডি টেক্সটে ঢুকে গেছি, আমরা টেক্সট কন্টিনিউ করবো। যে আমরা এগুলো পড়ছি এগুলো কিন্তু পুরো টেক্সট। স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে মেবি মানে কিছুটা সিমিলারিটিস দেখা যাচ্ছে, মানে লাইক ইলিয়াডে আর এটাই দুইটাতেই হলো মানে ট্রয়কে মানে হেলেনকে একটু নেগেটিভ ক্যারেক্টার হিসেবে অ্যাসপেক্ট মানে দেখানো হয়েছে। আপনি যেরকম বলেছিলেন অন্য মুভি বা অন্য কোনো ড্রামার হেলেনকে এখানে না আনতে, এখানেও সেইমই, মানে যে একটু নেগেটিভ ভাবেই তাকে পোর্ট্রেট করা হয়েছে।
আরেকটা বিষয় হ্যাঁ হলো আপনি উইক জেন্ডার হিসেবে দেখানো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মানে এটা নারীদের সবসময় উইক জেন্ডার দেখবেন, হিসেবে দেখানো হচ্ছে। এটা সবসময় দেখবেন। Yes, sir. এটা ক্লাসিক লিটারেচারের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এখানে আপনি নারীদেরকে একটু দুর্বল হিসেবে, এদেরকে একটু হেয় প্রতিপন্ন করা হয়। কারণ তখনও মানে বহু বছর পর্যন্ত মানে পেট্রিয়ার্কি, মানে পুরুষতান্ত্রিক সমাজ পৃথিবীর বেশিরভাগ সভ্য দেশে, মানে সভ্যতার সাথে পেট্রিয়ার্কির একটা মানে কানেকশন দেখানো হয়, যে সভ্যতা মানেই হচ্ছে এটা পুরুষতান্ত্রিক হতে হবে, এবং এটা দেখবেন বেশিরভাগ জায়গায়, এবং নারীদেরকে সেইভাবেই ট্রিট করা হবে। আমরা পরের ক্লাসগুলোতে দেখবো যে ক্লাইটেমনেস্ট্রা যে এই কাজটা করলো, এই কাজের পেছনে কি কি কারণ ছিল, তার পরিবার সমাজ কিভাবে তাকে বাধ্য করেছে, সেই বিষয়গুলো আমরা দেখব। একই সাথে সাথে আমরা বোঝার চেষ্টা করব যে তখনকার সমাজে নারীদের অবস্থান কেমন ছিল, তাদের যে সিচুয়েশনটা, স্টেটাস কেমন ছিল, এটা আমরা বোঝার চেষ্টা করব। টেক কেয়ার। আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Welcome, sir. আসসালামু আলাইকুম স্যার। শুনুন স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, যত্নে থাকবেন। Yes, sir. আপনি ভালো থাকবেন। আচ্ছা।